আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাতুহু। আমরা অলরেডি শিখেছি নগদ প্রবাহ বিবরণীর 3টি স্টেপ। 1 নম্বর হচ্ছে পরিচালন কার্যক্রম হতে নগদ প্রবাহ, 2 নম্বর বিনিয়োগ কার্যক্রম হতে নগদ প্রবাহ এবং 3 নম্বর হচ্ছে অর্থায়ন কার্যক্রম হতে নগদ প্রবাহ। আমরা আমাদের আগের ক্লাসগুলোতে শিখেছি কিভাবে পরিচালন কার্যক্রম হতে নগদ প্রবাহ এর টাকার পরিমাণটা বের করে। আমরা আমাদের আজকের ক্লাসে শিখব বিনিয়োগ কার্যক্রম হতে নগদ প্রবাহ এবং অর্থায়ন কার্যক্রম হতে নগদ প্রবাহ। এই দুইটা টপিকের টাকা কিভাবে বের করে এটার রুলস নিয়ে আমরা আজকে আলোচনা করব। চলুন শুরু করা যাক। নগদ প্রবাহ বিবরণীর 2 নম্বর যে স্টেপ সেটা হচ্ছে বিনিয়োগ কার্যক্রম হতে নগদ প্রবাহ। এই স্টেপটাতে মূলত 3টি আইটেম এসে থাকে। 1 নম্বর হচ্ছে স্থায়ী সম্পত্তি ক্রয়, 2 নম্বর স্থায়ী সম্পত্তি বিক্রয় এবং 3 নম্বর হচ্ছে দীর্ঘমেয়াদী কোনো বিনিয়োগ করলে। আমরা যদি কোনো স্থায়ী সম্পত্তি ক্রয় করে থাকি তাহলে এই টপিকটা এই বিনিয়োগ কার্যক্রমের মধ্যে দেখাতে হবে। যেমন ধরেন আমরা একটি দালান কোঠা ক্রয় করেছি, তাহলে এই লেনদেনটি এই বিনিয়োগ কার্যক্রমের মধ্যে আসবে। আবার ধরেন আমরা একটি দালান কোঠা বিক্রয় করেছি, তাহলে এই লেনদেনটিও বিনিয়োগ কার্যক্রমের মধ্যে আসবে। আবার যদি আমরা কোনো দীর্ঘমেয়াদী বিনিয়োগ করে থাকি তাহলে এই টপিকটিও বিনিয়োগ কার্যক্রমের মধ্যে আসবে। মূলত এই 3টি টপিকই এই বিনিয়োগ কার্যক্রমের মধ্যে এসে থাকে। এখন এখানে টাকার ফিগারটা কিভাবে বসবে? যদি টাকা আসে তাহলে প্লাস ফিগারে বসবে, আর যদি টাকা চলে যায় তাহলে মাইনাস ফিগারে বসবে। যেমন ধরেন আমরা একটি স্থায়ী সম্পত্তি ক্রয় করেছি, তাহলে নিশ্চয়ই টাকা চলে যায়, ওইটা মাইনাস ফিগারে বসাবো। আবার ধরেন আমরা কোনো স্থায়ী সম্পত্তি বিক্রয় করেছি, তাহলে নিশ্চয়ই আমাদের টাকা আসে, ওইটা আমরা এখানে প্লাস ফিগারে লিখবো। এই যে 3টি আইটেম, স্থায়ী সম্পত্তি ক্রয়, স্থায়ী সম্পত্তি বিক্রয় এবং দীর্ঘমেয়াদী বিনিয়োগ, এই 3টি আইটেম যোগ বিয়োগ করে যে টাকার পরিমাণটা আসবে সেটাই হচ্ছে আমাদের বিনিয়োগ কার্যক্রম হতে নগদ প্রবাহ। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। এরপর নগদ প্রবাহ বিবরণীর 3 নম্বর এবং সর্বশেষ যে স্টেপ সেটা হচ্ছে অর্থায়ন কার্যক্রম হতে নগদ প্রবাহ। এই অর্থায়ন কার্যক্রমে কয়েকটি টপিক যায়, যেমন শেয়ার ইস্যু, লভ্যাংশ প্রদান, দীর্ঘমেয়াদী কোনো ঋণ গ্রহণ অথবা দীর্ঘমেয়াদী কোনো ঋণ পরিশোধ, বন্ড অথবা ডিবেঞ্চার ইস্যু করা এবং বন্ড অথবা ডিবেঞ্চার পরিশোধ করা। এই যে লেনদেনগুলো, এই লেনদেনগুলি মূলত অর্থায়ন কার্যক্রমের মধ্যে এসে থাকে। এখন শেয়ার ইস্যু মানে কি? আমরা শেয়ার বিক্রয়ের মাধ্যমে অর্থ সংগ্রহ করেছি, মানে মূলধন সংগ্রহ করেছি। লভ্যাংশ প্রদান মানে আমরা আমাদের শেয়ার হোল্ডারদেরকে লভ্যাংশ দিয়েছি। তারপরে যদি আমরা কোনো দীর্ঘমেয়াদী কোনো ঋণ নিয়ে থাকি অথবা দীর্ঘমেয়াদী কোনো ঋণ পরিশোধ করে থাকি তাহলে এই লেনদেনটিও আমাদের অর্থায়ন কার্যক্রমের মধ্যে আসবে। এরপরে এখানে রয়েছে বন্ড অথবা ডিবেঞ্চার ইস্যু। বন্ড অথবা ডিবেঞ্চার ইস্যু মানে হচ্ছে আমরা ঋণ নিয়েছি, বন্ড অথবা ডিবেঞ্চারের মাধ্যমে আমরা ঋণ নিয়েছি। এরপরে রয়েছে বন্ড অথবা ডিবেঞ্চার পরিশোধ, মানে আমরা ঋণ পরিশোধ করেছি। এখন এইখানেও টাকার পরিমাণটা যদি টাকা আসে তাহলে প্লাস ফিগারে বসবে, আর যদি টাকা চলে যায় তাহলে মাইনাস ফিগারে বসবে। এই যে শেয়ার ইস্যু করেছে মানে মূলধন সংগ্রহ করা হয়েছে, এটার কারণে আমাদের ব্যবসায় টাকা এসেছে, সুতরাং প্লাস ফিগারে বসবে। আবার লভ্যাংশ প্রদান, এটার কারণে আমাদের ব্যবসা থেকে টাকা চলে গেছে, মানে মাইনাস ফিগারে বসবে। আবার যদি আমরা কোনো ঋণ নিয়ে থাকি তাহলে আমাদের টাকা আসে, প্লাস ফিগারে বসবে। আর যদি আমরা ঋণ পরিশোধ করে থাকি তাহলে আমাদের টাকা চলে যায়, মাইনাস ফিগারে বসবে। এই যে আইটেমগুলো, এই আইটেমগুলো যোগ বিয়োগ করার পরে যে টাকার পরিমাণটা বের হয় ওইটাই হচ্ছে আমাদের অর্থায়ন কার্যক্রম হতে নিট নগদ প্রবাহ। আমরা আমাদের আজকের ক্লাসে আমাদের নগদ প্রবাহ বিবরণীর 2 নম্বর এবং 3 নম্বর স্টেপের রুলসগুলো নিয়ে আলোচনা করলাম। আমরা আমাদের আগামী ক্লাসে অঙ্ক করব এবং এই দুটি স্টেপ নিয়ে বিস্তারিত আলোচনা করব। টিল দেন, টেক কেয়ার। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।